আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ওই অণুর আকৃতি একটা চার্ট দেখতেছিলাম। তো ওই চার্টের মধ্যে আমি যেগুলা নর্মাল আকার আকৃতি সেগুলো বলছিলাম। আমি মেবি IF7 পর্যন্ত দেখাইছিলাম নাকি, আই মিন SP3D3 পর্যন্ত, আমার ঠিক খেয়াল নাই। মানে নর্মাল আকার আকৃতি যেগুলা সেগুলো নিয়ে বলছিলাম। সো আজকে হচ্ছে ওই ব্যতিক্রমগুলো নিয়ে বলবো। এর মধ্যে, হ্যাঁ ভাইয়া, আচ্ছা SF6 পর্যন্ত দেখাইছি, আচ্ছা ঠিক আছে। ওকে, তো আমি আজকে আহ, ওগুলা ছিল নর্মাল আকৃতি, যেগুলোর মধ্যে মুক্তজোট ছিল না। মুক্তজোট ছিল না এই সবগুলা নিয়ে আমরা কথা বলছিলাম। তো আজকে আমি মুক্তজোট সহ এইরকম আর কিছু একটু ব্যতিক্রম টাইপের কিছু আছে, ওই যেমন NO2, ওগুলা নিয়ে একটু কথা বলবো। এন্ড তারপরে আমরা ওই সন্নিবেশ বন্ধনে চলে যাব। সো খুব এই আকার আকৃতিটা আমি তাড়াতাড়ি শেষ করতেছি। সো আমরা আগের দিন SP3, SP মানে SP2, SP3, SP3D, SP3D2 এই পর্যন্ত দেখছিলাম। তো এরপরে আরেকটা হচ্ছে IF7, এটা হচ্ছে SP3D3, এই সংকরণ হয় এটার মধ্যে। আমরা সংকরণ কিন্তু সূত্র বের করে ফেলছি, যে কিভাবে সূত্র অ্যাপ্লাই করা লাগে, সংকরণ কিভাবে বের করতে হয়। সো আমরা আজকে ওই অণুর আকৃতিগুলাই দেখতেছি, অল্প একটু বাদ আছে, এটা দিয়ে শেষ করবো আর কি। সো এটার মধ্যে SP3D3 সংকরণ হয়, আর এর মধ্যেও কোনো ইয়া নাই, মুক্তজোড় ইয়া নাই, ইলেকট্রন নাই, মানে লোন পেয়ার নাই। সো এটার মধ্যে লোন পেয়ার নাই, এটা হচ্ছে হাইব্রিডাইজেশন, আর এটা হচ্ছে অণু আর কি। সো এই কারণে যেহেতু এটার মধ্যে লোন পেয়ার নাই, এটার যে টোটাল অরবিটাল তাইলে কয়টা আসতেছে, SP3, তার মানে এখানে 4টা আর ওখানে 3টা, 7টা অরবিটাল এভাবে থাকে। 7টার মধ্যে 5টা হচ্ছে একই সমতলে, মানে এভাবে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে I, 5টা হচ্ছে এরকম পঞ্চভুজ আকৃতি, এভাবে সমতলে থাকে। আর যে দুইটা অরবিটাল, একটা ধর বোর্ড থেকে বাইরের দিকে আর একটা বোর্ডের ভিতরের দিকে, এরকম কিছু একটা, হ্যাঁ, ওটারে আমি এভাবে দেখাই, আপাতত উপরে নিচে দেখাইলাম। এভাবে 7টা অরবিটাল থাকে, তার মানে 5টা হচ্ছে সমতলে, ধর এই বোর্ডটাই 5টা বোর্ডের সমতল, তার মানে পঞ্চভুজ। আর একটা বোর্ডের বাইরে আর একটা বোর্ডের ওই পাশে। তো এটাকে যদি আমরা ওই কর্নার গুলাকে যোগ করি, ধর এই 5টার সাথে, এভাবে আমি দেখাচ্ছি, এই যে এই এফটাকে আমি এভাবে দেখাচ্ছি, বোর্ডের উপরে 5টা পঞ্চভুজ ফ্লোরিন, আর এই এফটা এইটা ধর। তাইলে আমি যদি এই কর্নার গুলা এভাবে অ্যাড করে দিই সবগুলা এটার সাথে, তাহলে উপরে একটা পিরামিড পাবো, যে পিরামিডটার ভূমি হচ্ছে পঞ্চভুজ শেপের। উপরে একটা পিরামিড পাবো, মানে এই সাইডে, ওই সাইডে এরকম ওইটার সাথে কর্নার গুলা যোগ করলে আরেকটা পিরামিড পাবো। তার মানে অণুটা দেখতে পঞ্চভুজীয় দ্বি পিরামিড হবে। ওকে, এবং এই ক্ষেত্রে যেগুলো সমতলে আছে, এই সমতলে যারা আছে এদের মধ্যে কোনটা হবে হচ্ছে সমতলে হচ্ছে 72 ডিগ্রি করে কোণ। সমতলে যে এফ আছে তার সাথে আই এর কোণটা হবে 72 ডিগ্রি করে, আর এই সমতলটার সাথে যেটা লম্বভাবে আছে ওগুলা তো ওই সমতলের সাথে এখানে 90, এই কোণটা 90 ডিগ্রি হবে আর কি। সো এরকম সমতলে থাকা এফ গুলার সাথে আই এর কোণটা হবে 72 ডিগ্রি, আর ওই যে উলম্ব যেটা সমতলের সাথে এই দুইটা উলম্ব ভাবে আছে, সো ওগুলা হবে 90 ডিগ্রি। আমি লিখে দিছি চার্টের মধ্যে। আর যারা নোট পাস নাই এখনো, তারা একটু হোয়াটসঅ্যাপে নক দিলে আমি দিয়ে দিব। আচ্ছা, এরপরে এই পর্যন্ত, তার মানে আমি এখন পর্যন্ত SP যেটা ছিল সেটা ছিল সরলরৈখিক, SP2 সেটা ছিল সমতলীয় ত্রিভুজ শেপের, SP3 সেটা ছিল চতুস্তলকীয়, SP3D যেটা সেটা ছিল পিরামিড ত্রিভুজীয় দ্বিপিরামিড। ওকে, তার মানে উপরে নিচে পিরামিড ছিল। তারপরে ছিল SP3D2, সেটা ছিল অষ্টতলকীয়, মানে 8টা তল ছিল, অথবা এটাকে এভাবে বলা যেত চতুর্ভুজীয় দ্বিপিরামিড, এভাবে বলা যেত। আর যেটা IF7 SP3D3 সেটা হচ্ছে পঞ্চকোণীয় বা পঞ্চভুজীয় দ্বিপিরামিড, এভাবে বলা যায়। এই কয়েকটা শেপ শিখছি যেগুলা নর্মাল শেপ, এবং এইগুলার মধ্যে কোনো মুক্তজোট ছিল না। এখন মুক্তজোট এবং এই কোণগুলা হচ্ছে নর্মাল কোণ, মানে নর্মালি এইরকম হওয়ার কথা। এখন আমরা আসতেছি যদি মুক্তজোট থাকে সেই ব্যতিক্রমগুলা, হ্যাঁ। তো এই ব্যতিক্রমগুলো একটু মুক্ত রাখা লাগবে। এই ব্যতিক্রমে কয়েকজনের কয়েকটা কোশ্চেন ছিল, ওই যে
শিহাবও বোধহয় একটা কোশ্চেন করছিলি যতদূর মনে পড়ে আমার। সো আমি অ্যান্সার গুলো এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যাঁ বলতেছি, হ্যাঁ NH3 আর NF3 বোধহয় বলছিলে তাই না? ওকে বলতেছি। তো এবার আসি আমাদের আগের যে সংকরণগুলো পড়ে আসলাম সেই একই টাইপের সংকরণ আমরা দেখব, কিন্তু সেই অণুগুলোর মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে এবং এই কারণে তাদের বন্ধন কোণ আর আকার আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেগুলো একটু দেখব। তো প্রথমে আসি অ্যামোনিয়া। তো অ্যামোনিয়ার sp3 সংকরণ হয়। সো সংকরণ sp3। সো আমরা নর্মালি sp3 সংকরণ হইলে চতুস্থলকীয় শেপ পড়ছিলাম, কিন্তু আমরা জানি যে অ্যামোনিয়ার মধ্যে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে আর বাকি তিনটা যেহেতু সিগমা বন্ধন না হইলে বা বন্ধন গঠন না করলে সেটা অণুর আকৃতিতে কোনো ভূমিকা রাখে না। সো আমরা এইটাকে আর দেখবো না। সো নর্মাল যে চতুস্থলিকীয় শেপটা দেখার কথা অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা সেটা দেখবো না, খালি এই নিচের টুকু দেখবো। তার মানে দেখবো অ্যামোনিয়ার এই নিচের যে এরা এরকম একটা পিরামিড শেপের মতো আছে। ওকে, সো এটা ত্রিভুজীয় পিরামিড, মানে এটা একটা পিরামিড যার ভূমিটা ত্রিভুজ শেপের। ওকে, অ্যামোনিয়াকে আমরা এভাবে দেখবো। আর নর্মাল sp3 হইলে যে কোণটা আমাদের 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, যেটা আমরা মিথেনে পড়ছিলাম, সেটা এখানে হবে না, যেহেতু এখানে মুক্তজোড় লন পেয়ার, এটা হচ্ছে হাইব্রিডাইজেশন। মুক্তজোড়টা এখানে একজোড়া আছে, এই একজোড়া মুক্তজোড় থাকার কারণে আমরা পড়ে আসছি যে বন্ধন কোণটা এখানে চেপে আসে। সো চেপে আসায় এই কোণটা 109 ডিগ্রি 28 মিনিট না হয়ে একটু চেপে গিয়ে সেটা হয়ে যায় 107 ডিগ্রি। ওকে, এখন এরকমই আরেকটা, এটা আমার নোটের মধ্যে দেওয়া নাই, এই আমাকে শিহাব বলার পরে আমি এটা এখন অ্যাড করে দিচ্ছি, তোরা চাইলে এটা অ্যাড করে নিতে পারিস। NF3। ওকে, এটার মধ্যেও নাইট্রোজেনের একই রকম সংকরণ, sp3 সংকরণ, মুক্তজোড় একটাই। সো নাইট্রোজেনের এই অবস্থাই হবে যে মুক্তজোড়া এখানে, এই নাইট্রোজেন আর ফ্লোরিন 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 এইরকম। সো আমরা যেহেতু সবকিছু সেম দেখতেছি, তো আমরা আশাই করতে পারি যে এটা 107 হলে এটাও 107 হবে। কিন্তু দেখা যায় এটা 107 না হয়ে এটা 102 হচ্ছে, এটা আর একটু চেপে আসছে, এটা 102 হচ্ছে। সো 102 হওয়ার রিজন হচ্ছে এখানে ফ্লোরিনের ক্ষেত্রে, মানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা আমরা বেশি, এটা আমরা জানতাম। তো ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু নাইট্রোজেনের তুলনায় বেশি, এইখানে যে বন্ধনজোড় নাইট্রোজেন আর হাইড্রোজেনের বন্ধনজোড়গুলা এই নাইট্রোজেনের দিকে সরে থাকে, এইখানে থাকে। আমি আগের দিন এভাবে দেখাইছিলাম, এই যে এভাবে দেখাইছিলাম জিনিসটা, তোদের মনে আছে কিনা, যে একটা বন্ধনের মধ্যে এইখানে ইলেকট্রন থাকলে যতখানি বিকর্ষণ হবে, দূরে চলে গেলে বিকর্ষণটা কম হবে। মনে আছে তো? এটা মনে পড়ে না? আচ্ছা, তাহলে ওই একই অবস্থা। এইখানে বিকর্ষণটা বেশি, যেহেতু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, নাইট্রোজেনের দিকে ইলেকট্রনগুলো সরে থাকে, সো এখানে বিকর্ষণটা বেশি, এই জন্য 107। আর এখানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে ইলেকট্রনগুলো ফ্লোরিনের দিকে চলে যায়, বন্ধন জোড়ের ইলেকট্রনগুলা। সো বিকর্ষণটা তুলনামূলক কম হয়, এই কারণে এই ক্ষেত্রে 102 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, আই মিন এরা একটু চেপে আসে। কথাটা কি বোঝা গেছে শিহাব? না, বিকর্ষণ কম হইলো, এই দেখ এখানে বিকর্ষণ বেশি হয়েছে। কেন বিকর্ষণ বেশি হয়েছে? এই যে এভাবে চিন্তা কর, ধর এরকম দুইটা বন্ধন, এখান থেকে শুরু এদের। সো ইলেকট্রনটা যদি এই জায়গাটায় থাকে, বা এরকম একটা চার্জিত বস্তুর এই জায়গাটায় চার্জ, এরা বিকর্ষিত বেশি হবে, কারণ ইলেকট্রনগুলা বিকর্ষণ এইখানে বেশি হবে, কারণ ওদের ডিস্টেন্সটা কম ছিল। আর যদি এই ইলেকট্রনগুলো এইখানে না থেকে এইখানে থাকে, এই সাইডে থাকে, তখন বিকর্ষণটা কম হবে, দূরত্ব বেড়ে যাচ্ছে। মানে এই পাশেই থাকে এরকম বলতে চাচ্ছিস? মানে নর্মালের তুলনায়, আচ্ছা নর্মালের তুলনায় ধর এই নাইট্রোজেন আর হাইড্রোজেন যদি আমরা চিন্তা করি, আচ্ছা ওর কথা হচ্ছে বন্ধনজনের ইলেকট্রন তো নর্মালি এই পাশেই থাকে, আচ্ছা ওর কথাও ঠিক আছে। আমি এন আর এফ, আচ্ছা ধর আমরা বন্ধনজোড়ের আমরা এভাবে ধরি যে নর্মালি সমযোজী বন্ধনে সমানভাবে শেয়ার হয়, এভাবে চিন্তা করি একটু। ওকে, তাহলে বন্ধনের ক্ষেত্রে দুইজনেরই সেম পজিশনে ইলেকট্রন থাকার কথা নর্মালি। এবার আসি
সমযোজী বন্ধনের পোলারিটি ব্যাপারটা থাকে, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি। সো নর্মালি, যেহেতু বন্ধন জোড়ের ইলেকট্রন নর্মালি সবসময় মাঝামাঝি অবস্থান নেওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে ধর মাঝে না থেকে একটু সরে থাকবে, একদম কাছে না আসলেও যথেষ্ট পরিমাণে সরে থাকবে, আর এইখানে ফ্লোরিনের দিকে বেশি সরে থাকবে। এবার তফাৎটা ধরতে পারতেছিস? মানে একটু হইলেও, হ্যাঁ, বিকর্ষণ বেশি হলে কোনো বড় হয়ে যাবে। ওকে, তাইলে এটা একটু লিখে রাখিস তাইলে, যে NF3 মধ্যে sp3 সংকরণ একই জিনিস, এক জোড়া মুক্ত ইলেকট্রন, কিন্তু এইখানে যদিও বন্ধন কোণ এটা ছিল হচ্ছে 107 ডিগ্রি, বাট এখানে 102 ডিগ্রি হয়। কারণ এটাই যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে বন্ধন জোড় ইলেকট্রনটা ফ্লোরিনের দিকে বেশি সরে থাকে, আই মিন বন্ধনের কর্নারে বেশি চলে যায়, সেক্ষেত্রে বিকর্ষণটা কমে যায়। আচ্ছা, আকৃতি আগেরটার মতোই হবে, আকৃতি সেমই থাকবে, খালি বন্ধন কোনটা ডিফারেন্ট হবে। ধরো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকলে, ডি অরবিটাল থাকলে, আমরা একটু পরেই চলে আসছি, তাতে আমাদের ইয়া হয়ে যাবে, আই মিন বন্ধন কোণ চেঞ্জ হবে। এই এখনই আসতেছি। আচ্ছা, এরপরে আসি 3 নম্বরে হচ্ছে, আমরা ওটাকে আমি 2 দিলাম আমার নোট অনুযায়ী। এরকম PH3 ফসফরাসের, ফসফিন বলে এটাকে, ফসফিন গ্যাস, এটারও সংকরণ sp3। এখানেও এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, সো শেপটাও একই রকম, কিন্তু বন্ধন কোণ এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, বন্ধন কোণটা চেঞ্জ হয়ে যাচ্ছে 93.3, আই মিন 93.3 ডিগ্রি। বন্ধন কোণ এই ক্ষেত্রে আরো বেড়ে যাচ্ছে। সো এইটার আমরা ওই তড়িৎ ঋণাত্মকতা দিয়েও ব্যাখ্যা দিতে পারি, অথবা ডি অরবিটাল দিয়েও ব্যাখ্যা দিতে পারি। যদি তড়িৎ ঋণাত্মকতা দিয়ে ব্যাখ্যা দিই, তাহলে ওই ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা আমরা কি জানতাম, ওই ইসের ক্ষেত্রে ওই, আচ্ছা আমরা এভাবে না বলি, পি অরবিট, এই ফসফরাসের ক্ষেত্রে 3D অরবিটাল ফাঁকা থাকে, 3D অরবিটাল ফাঁকা থাকে, বা ফসফরাসের ডি অরবিটাল আছে। ওকে, ফসফরাসের ডি অরবিটাল আছে যেটা নাইট্রোজেনের নাই। সো ফসফরাসের বাইরে ডি অরবিটাল থাকার কারণে ফসফরাসের যে sp3 এখানে যে বন্ধনজোড় ইলেকট্রনগুলো আছে, ওই ফসফরাসের বাইরে কিন্তু ফাঁকা ডি অরবিটাল আছে, সেই ফাঁকা ডি অরবিটালগুলো আবার এগুলাকে বিকর্ষণ করে। সো সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে নাইট্রোজেনের 107 বা এই যে আর 102 ওগুলার তুলনায় ফসফরাসের ক্ষেত্রে এই বন্ধন কোণটা আরো চেপে আসে। সো এটাকে দুইভাবে ব্যাখ্যা করা যায়, চাইলে তড়িৎ ঋণাত্মকতা দিয়েও বলতে পারবি, আবার ডি অরবিটালের উপস্থিতি দিয়েও বলতে পারবি। নাইট্রোজেনের ডি অরবিটালটা নাই, ফসফরাসের ডি অরবিটাল আছে, এবং সেই ডি অরবিটালের কারণে, ডি অরবিটাল থাকার কারণে এইখানে নাইট্রোজেনের তুলনায় নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন যতটা না বন্ধনজোড় ইলেকট্রনকে বিকর্ষণ করে, তার তুলনায় ফসফরাস বেশি পরিমাণে বিকর্ষণ করে। এই কারণে এই কোণটা চেপে 107-এর চেয়ে আরো কমে এসে 92 হয়ে যায়। এই সরি 92 না 93। ইমরান, জাস্ট ওনাকে দিয়ে দাও, কিছু করা লাগবে না তোমার, দরজা লাগিয়ে দাও। ওকে, আচ্ছা এবার আসি এই ফসফরাসের মতোই আর্সেনিকের ক্ষেত্রে একই জিনিস, ফসফরাস আর আর্সেনিক একই গ্রুপের। আর্সেনিকের ক্ষেত্রে যদি আমরা দেখি একই রকম সংকরণ sp3, ওই লন পেয়ার একই আছে, বাট এই ক্ষেত্রে আরো একটু বিকর্ষণ হয়। ওই সেম রিজন, তুই এটাকে তড়িৎ ঋণাত্মকতা দিয়েও ব্যাখ্যা দিতে পারিস, অথবা ফসফরাসের ডি অরবিটাল সেটা হচ্ছে 3D অরবিটাল, আর আর্সেনিকের ডি অরবিটালটা হচ্ছে 4D অরবিটাল। সো এই ক্ষেত্রে বিকর্ষণটা আরেকটু বেশি হয়। সো
এই ক্ষেত্রে বন্ধন কোণটা আরো চেপে আসে, চেপে সেটা হয়ে যায় 91.8 ডিগ্রি। তোরা যারা মেডিকেল অ্যাডমিশন দিবি তাদের এগুলো একটু মুখস্থ রাখা লাগবে। বাকিরা মানে আর কি ইচ্ছা হলে মুখস্থ রাখবি আর কি, এরকম আর কি। তবে আমি যেগুলা চার্টে দিয়ে দিছি ওগুলা মুখস্থ রাখলে বেটার। সো দেখ এই বেশি, হ্যাঁ বেশি বিকর্ষণ করবে, এরকম 5D হইলে আরো বেশি বিকর্ষণ হবে। সো যখনই আমরা একই সংকরণ দেখব, একই সংকরণ কিন্তু ভিন্ন বন্ধন কোণ দেখব, তখন আমরা লজিক খুঁজতে গিয়ে ওগুলাই খুঁজবো, যে এখানে কি তড়িৎ ঋণাত্মকতার কোনো ব্যাপার স্যাপার, অথবা এখানে কি ফাঁকা ডি অরবিটাল আছে, ডি অরবিটাল থাকলে সেটা কি 3D না 4D না 5D, এভাবে আর কি, দুইটা যদি তুলনা করতে বলে। আচ্ছা এইটা গেল। এরপরে আসি পানি, 5 নাম্বার। এতক্ষণ তো সবগুলো এক জোড়া মুক্ত ইলেকট্রন ছিল। এবার পানির যদি দেখি আমরা, পানির ক্ষেত্রে H2O 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এটারও sp3 সংকরণ। এইখানে বন্ধন কোণ আমরা জানি 104.5 ডিগ্রি হয়, আর এটা ভি আকৃতি, পানির আকৃতিটা দেখতে ভি শেপ। সো এরকম ছিল ওটা। পানির এই হাইড্রোজেন দুইটা চেপে আসতো, আর ওই যে যে দুইটার মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে তারা বেশ ডিস্টেন্সে থাকতো। সো এই ক্ষেত্রে H2S অক্সিজেনের সালফার একই গ্রুপের মৌল, এইটার যদি একই রকম সংকরণ sp3, একই সংখ্যক মুক্ত জোড়, তাহলে আশা করতেছি এরও 104.5 ডিগ্রি হওয়ার কথা। কিন্তু আবারও একই কথা, এস এর ফাঁকা ডি অরবিটাল আছে, 3D অরবিটাল আছে সালফারের। সো এই ক্ষেত্রে বন্ধন কোণটা চেপে আসে, সেটা হয়ে যায় 92.12 ডিগ্রি। আচ্ছা এই গেল, এখন সবগুলাই তোরা পারবি। এবার 7 নাম্বার, সেটা হচ্ছে এটা একটু ডিফারেন্ট, NO2। তো NO2 এটার স্ট্রাকচার নিয়ে দুইটা টাইপের ইয়া আছে। এটার স্ট্রাকচারটা আমরা নর্মালি যদি NO2 চিন্তা করি যে এরকম, যে অক্সিজেন এইখানে অক্সিজেনের সাথে নাইট্রোজেনের যেহেতু এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, দ্বারা একটা সিঙ্গেল ইলেকট্রন, এটাকে বাইরে রাখতেছি, আমি বলতেছি পরে কাহিনীটা, এরকম, হ্যাঁ NO2। তো আমাদের ওই যে নর্মালি ইয়া করতাম কি, তোর ওই যে সংকরণ বের করার নিয়মগুলা কি ছিল, সংকরণ বের করার নিয়মগুলা ছিল যে কয়টা সিগমা বন্ধন আছে, ওভাবে যদি দেখি তাহলে নর্মালি এইখানে sp সংকরণ এরকম হওয়ার কথা, আই মিন 180 ডিগ্রি হওয়ার কথা। দুইটা বন্ধন দেখতেছি, যদিও এটা সিগমা না, কিন্তু আমি বলছি সন্নিবেশ সমযোজী বন্ধন অনেকটা সিগমা বন্ধনের মতোই কাজ করে, আর একটা তো পাই বন্ধন লাগবে। সো এই নাইট্রোজেনের ক্ষেত্রে একটু এই NO2 গঠনটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটে। এই ব্যাপারটা আমরা আগে কখনো কোনো অণুর মধ্যে দেখায় আসি নাই। এখানে যে ব্যাপারটা হয়, নাইট্রোজেনের তো এরকম 1s2 2s2 2px1 2py1 2pz1। তো নাইট্রোজেনের এখানে যে ব্যাপারটা হওয়া লাগবে, যে তার দুইটা অরবিট এক জোড়া সে মুক্ত জোড় ইলেকট্রন ইউজ করবে, আর একটা অরবিটাল তার ফাঁকা থেকে যাবে, যেটা দিয়ে সে অসংকরিত অরবিটাল, যেটা দিয়ে সে পাই বন্ধন গঠন করবে, এরকম একটা হওয়ার কথা। এখন তার এই ক্ষেত্রে sp2 সংকরণ হয়, sp2 সংকরণ হয়, ওই একটা সংকর অরবিটাল, অসংকরিত অরবিটাল সে পাই বন্ধন ইউজ করে পাই বন্ধন তৈরি করতে ইউজ করে। আর বাকি যে তিনটা সংকর অরবিটাল, তার মানে নাইট্রোজেনের বাইরে এরকম অবস্থা থাকতেছে, এইখানে একটা sp2 সংকরিত অরবিটাল, যেটা দিয়ে সে বন্ধন গঠন করতেছে অক্সিজেনের সাথে। আচ্ছা এভাবে দেখাচ্ছি না, এভাবেই দেখাচ্ছি। একটা অক্সিজেনের সাথে বন্ধন গঠন করতেছে, একটা অসংকরিত, সেটা দিয়ে পাই বন্ধন গঠন করতেছে। আর এই যে একটার মধ্যে এক জোড়া ইলেকট্রন আছে, যেটা মুক্ত জোড় হিসেবে, সেটা সে আরেকটা অক্সিজেনকে দিচ্ছে। এখন ব্যাপার হচ্ছে, আমরা যে জিনিসটা আগে কখনো দেখি নাই, যে সংকর অরবিটাল, এখানে সংকরিত অবস্থায় অরবিটাল গেছে, কিন্তু এই অরবিটালটার মধ্যে একটা ইলেকট্রন রয়ে গেছে। এই ব্যাপারটা আমরা কখনো আগে দেখি নাই, যে এইটা এইভাবে থেকে যায়। সো এই ব্যাপারটা নাইট্রোজেনের ক্ষেত্রে ঘটে। নাইট্রোজেনের ক্ষেত্রে এই গঠনটা নিয়ে, আই মিন নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে
এইরকম যে এইখানে একটা সিঙ্গেল ইলেকট্রন ওই অরবিটালটাতে থেকে যায় এবং এই NO2 এই গঠন নিয়ে থাকে। এই ক্ষেত্রে এইটার আরেকটা গঠন দেখা যায়, মানে আরেকটা গঠন নিয়েও ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা অনেকটা এরকম যে নাইট্রোজেনের একজোড়া ইলেকট্রন থেকে যায়, ওই একজোড়া ইলেকট্রন থেকে গেছে, আর বাকি একটা অক্সিজেনের সাথে দুইটা সিঙ্গেল বন্ড, দুইটা ডাবল, দুইটা বন্ধন, একটা সিগমা আর একটা পাই। আর একটা অক্সিজেনের সাথে এইরকম অবস্থায় এই অক্সিজেনটা একটা বন্ধন গঠন করছে, তো যদি একটা বন্ধন গঠন করে তাহলে এই অক্সিজেনটা কিন্তু এরকম অবস্থায় থাকবে, মানে সে নেগেটিভ হয়ে থাকবে, কারণ তার একটা ইলেকট্রন এক্সট্রা চলে আসছে। সো এইরকম একটা গঠন এখানে কিন্তু সে আয়ন আকারে দেখা যাচ্ছে, কিন্তু সে আয়ন আকারে থাকে না, মানে NO2 মাইনাস মনে হচ্ছে। এই ইলেকট্রনটা আবার এইখানে চলে আসে, মানে এই ইলেকট্রনটা এখানে এসে বন্ধন গঠন করে, এইটা আবার এখানে চলে যায়, মানে এই ব্যাপারটা ঘটতে থাকে যে এই ইলেকট্রনটা একবার এখানে বন্ধন করে, ওই বন্ধনে ইলেকট্রনটা তখন এখানে চলে আসে, আবার এই ইলেকট্রনটা এইখানে বন্ধন গঠন করে, আবার ওইটা ওখানে চলে যায়, মানে ইলেকট্রনটা এখানে মুভ করতে থাকে। এজন্য এই গঠনটাকে এভাবেও দেখানো যায়, মানে দুইটা গঠনই এখন পর্যন্ত দেখানো হয়েছে, এভাবেও দেখায় কখনো কখনো, যে দুইটা অক্সিজেনের সাথে সে সিগমা বন্ধন দিয়ে আর এখানে একটা ইলেকট্রন মুভ করতেছে, এরকম একটা অবস্থা। সো এইটার গঠনটা অন্যগুলার থেকে ব্যতিক্রম। এটা নর্মালি হওয়ার কথা ছিল 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকার কথা ছিল, কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে না থেকে এই যে ইলেকট্রন মুভমেন্ট করার কারণে এই অক্সিজেন দুইটা চেপে আসে, এবং এই ক্ষেত্রে এদের বন্ধন কোণটা চেঞ্জ হয়ে যায় 135 ডিগ্রি। 135 ডিগ্রি। না, আমি দুইটা গঠন দেখাইছি। এটা দেখাইছি যখন এক জোড়া ইলেকট্রন দিছে তখন তার একটা রয়ে গেছে, আর এখানে দেখাইছি তার এক জোড়া ইলেকট্রন ইউজ করছে, এক জোড়া ইলেকট্রন রয়ে গেছে, বাকি তিনটা ইলেকট্রন, এই যে তিনটা ইলেকট্রনের একটা এই বন্ধনে, আরেকটা এই বন্ধনে, আরেকটা এই বন্ধনে। আমি কিন্তু নাইট্রোজেনের দুইটা গঠন দেখাইছি। এই গঠন নিয়েও থিওরি আছে, এই গঠন নিয়েও থিওরি আছে। সো এটা নিয়ে তোদের আর বেশি জানার দরকার নাই, খালি এটুকু জেনে রাখ যে এটা হচ্ছে একটু ব্যতিক্রম বাকি গোলার তুলনায়, এবং এই ক্ষেত্রে সংকরণটা sp2 এবং মুক্তজোড় ইলেকট্রন একটা, এই গঠন দিয়ে বললে মুক্তজোড় ইলেকট্রন একটা, আর ওই গঠন দিয়ে বললে মুক্তজোড় ইলেকট্রনটা ইউজ হয়ে গেছে, একটা সিঙ্গেল ইলেকট্রন রয়ে গেছে বাইরে। সো আমরা এইটার ওই ব্যাপারটায় নাই যাই, ওকে। শুধু আমরা যদি এটার ব্যাখ্যাটা আসে এরকম আসবে যে হওয়ার কথা ছিল 180 ডিগ্রি, সেটা না হয়ে 135 ডিগ্রি হয়, ওকে। জাস্ট এইটুকু জানলেই আপাতত হবে। হ্যাঁ ভাই বল। না, নাইট্রোজেনের অক্সাইড গুলাতে, অক্সাইড এখন বিভিন্ন টাইপের। ধর আমরা যখন গ্রুপ 15 পড়বো তখন বলবো নি। ধর এই যে আমরা N2O5 যে লিখি, ওটার মধ্যে অ্যাকচুয়ালি NO3 আর NO2 এই দুইটা একসাথে হয়ে N2O5 আকারে থাকে। সো সংকরণ বিভিন্নটাই বিভিন্ন রকম হইতে পারে। আচ্ছা, নাইট্রাস অক্সাইড হচ্ছে এইটা, আর নাইট্রিক অক্সাইড হচ্ছে NO। এটা নাইট্রাস, এটা নাইট্রিক, আর এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড। হ্যাঁ, নাইট্রোজেনের ওই বিভিন্ন রকম জারণ সংখ্যা দেখানো সম্ভব তো। আচ্ছা, এটা একটু ব্যতিক্রম, এটা একটু মনে রাখবি। আর লাস্ট তিনটা যদিও আমরা সামনে যখন হ্যালোজেন গ্রুপগুলা নিয়ে বলবো, না সরি নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ নিয়ে বলবো, তখন আমি এগুলাকে দেখাবো আবার। এখন শুধু জাস্ট আকারগুলা লিখে দিই যাতে তোদের, অবশ্য তোদের নোটের মধ্যে আছে যে আমরা। হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বন্ধন কোণটা জান। হ্যাঁ, শুধু বন্ধন কোণটাই জেনে রাখ যে ওটা 180 ডিগ্রি হওয়ার কথা ছিল, সেটা 135 ডিগ্রি দেখায়। ওইটার এর চেয়ে বেশি ডিটেলস আর কিছু আসবে না। বুঝি নাই ভাই কি, এটার থেকে আর বেশি কিছু আসবে না। ওকে, ওই অবজেক্টিভ পর্যন্তই যায়। আমরা যদি জেননের যৌগ দেখি, আমরা সামনে এটা নিয়ে ডিটেলস পড়বো যে জেনন কি কি যৌগ গঠন করে। জেননের এরকম তিনটা যৌগ আছে। মানে আমরা তো নর্মালি জানি যে নিষ্ক্রিয় গ্যাস যৌগ গঠন করে না, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসও উপযুক্ত তাপমাত্রা চাপ পাইলে তারা যৌগ গঠন করতে পারে। সো জেননের এরকম তিনটা আছে।
শুধু কেমিস্ট্রি, আসলে কেমিস্ট্রি, আর শুধু কেমিস্ট্রি না অ্যাকচুয়ালি, মানে জগতে কোনো কিছুই ফিক্সড না, সেগুলো সব চেঞ্জ হইতে পারে অবস্থা ভেদে। আচ্ছা এবার আসি, যেমন ধর এইসব ক্ষেত্রে এই তিনটার মধ্যে জেনন এইটার মধ্যে XeF2 যখন গঠন করে সে, তার 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। আমরা তো জানি যে নিষ্ক্রিয় গ্যাসের বাইরে টোটাল 8টা ইলেকট্রন থাকে, সো 6টা ইলেকট্রন জোড়া আকারে রয়ে গেছে, আর 2টা সে ফ্লোরিনের সাথে ইউজ করছে, কারণ ওই যে জেননের ফাঁকা ডি অরবিটাল থাকে, তো ওখানে ইলেকট্রন ট্রান্সফার করতে পারে, ওটা আমরা সামনে গিয়ে দেখব। এইখানে 2 জোড়া থাকে, আর বাকি যে 4টা আছে 4টা ফ্লোরিনের সাথে ইউজ করছে, আর এখানে 1 জোড়া থেকে যায়, আর বাকি যে 6টা আছে সেই 6টা সে ফ্লোরিনের সাথে ইউজ করছে। সো এই ক্ষেত্রে সংকরণগুলো এরকম, একটা হচ্ছে sp3d, sp3d, এখানে হচ্ছে টোটাল 3টা অরবিটালে মুক্তজোড় থাকবে আর 2টাতে বন্ধন গঠনে, আর এটা হচ্ছে sp3d2, আর এটা হচ্ছে sp3d3। এগুলো কিন্তু আমরা ওই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো। সো তার মানে এখানে মুক্তজোড় 3টা, এখানে মুক্তজোড় 2টা, এখানে মুক্তজোড় 1টা। আর এই ক্ষেত্রে সবগুলো এক একটার আকার কিরকম একটু বলে দিচ্ছি। 3টা যে মুক্তজোড়, সেই 3টা জোড়া থাকে ওই যে ত্রিভুজের 3 কোণ বরাবর। এটা হচ্ছে জেনন, এই 3টা মুক্তজোড়, এই 3টা মুক্তজোড়, এটা ধর বোর্ডের উপরে আছে, আর ফ্লোরিন একটা বাইরে আর একটা ওই পাশে, সো এটাকে এভাবে দেখাইলাম, এই ফ্লোরিন। সো এখানে যদি আমি গঠনটা দেখি, গঠনটা হবে ওই যে 2টা ফ্লোরিন আর এই জেননের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, মানে সরল রৈখিক। সো এটার বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি, আর আকারটা সরল রৈখিক, আমি লিখলাম না, নোটের মধ্যে লেখা আছে। আর এটা যদি দেখাই, 2 জোড়া হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন, আর বাকিটা হচ্ছে 4টা হচ্ছে ফ্লোরিন। সো 4টা ফ্লোরিন, এটা যদি জেনন হয়, এই সমতলে এরকম সবার সাথে সবাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এই কোণগুলো 90 ডিগ্রি, হ্যাঁ সবগুলো 90 ডিগ্রি, এর বন্ধন কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি করে, 4টা এরকম সমতলে বর্গাকার শেপে থাকে। আর ওই যে বাকি 2টা যে মুক্তজোড় ইলেকট্রন, এরা উপরে নিচে, তাহলে একটা বাইরে আর একটা ভিতরে, এরকম যদি দেখাই, সেটাকে এভাবে দেখাইলাম। তো এটা হচ্ছে সমতলীয় বর্গাকার, আর ওই সমতলে সবগুলোর সাথে ওরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর লাস্টে হচ্ছে ওই জেনন হেক্সাফ্লোরাইড যেটা, তো সেটার মধ্যে 6টা, তো আচ্ছা এটা অবশ্য 2 রকম গঠনই আছে, 2টা টাইপের গঠন 2 বইয়ে দেওয়া আছে, সো আমরা একটু 2টাই জেনে রাখি। একটা হচ্ছে 5টা এটাই অবশ্য, এটা মেবি হাজারি স্যারের বই দেওয়া। 5টা ফ্লোরিন এরকম সমতলে পঞ্চভুজ গঠন করে থাকে, আর একটা ফ্লোরিন ওই সমতল থেকে নিচে, মানে ধর বোর্ডের বাইরে, আর ওই পাশটাতে মুক্তজোড় ইলেকট্রনটা, এভাবে একটা গঠন আছে। সো এই ক্ষেত্রে আমরা যদি সবগুলার বন্ধন কোণ দেখি, এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। আমি যেটা লিখছি অষ্টতলিকীয় গঠন, ওটা নিয়েও মতবাদ আছে। সো ওটা যদি দেখাই, সেক্ষেত্রে জেননের পাশে যে 6টা ফ্লোরিন, সেই 6টা ফ্লোরিন এরকম জাস্ট প্রত্যেকটার সাথে 90 ডিগ্রি সমতলে, যারা এরা সবগুলা সবার সাথে 90 ডিগ্রি, আর একটা হচ্ছে বোর্ডের বাইরে আর একটা ভিতরের দিকে। তাইলে ধর এইরকম দেখাইলাম, একটা হচ্ছে বোর্ডের বাইরে আর একটা ভেতরের দিকে, আর 4টা হচ্ছে সমতল। আর ওই যে মুক্তজোড় ইলেকট্রনটা, এটা যে কোনো এক পাশে, স্পেসের মধ্যে যে কোনো এক পাশে, এই যে যদি এভাবে দেখা একটু বুঝিস, এরা হচ্ছে বোর্ডের মধ্যে, এরা বোর্ডের মধ্যে, আর একটা ফ্লোরিন বোর্ডের বাইরে আর একটা ভেতরের দিকে। সো স্পেসে যে কোনো একটা সাইডে এরকম সুবিধাজনক অবস্থানে, ধর আমি এখানেই দেখাইলাম, এই মুক্তজোড়টা অবস্থান করে, এভাবেও একটা আছে। সেক্ষেত্রে অষ্টতলকীয় কাঠামো হবে, সবার সাথে সবার 90 ডিগ্রি কোণ হবে। ওকে,
আচ্ছা, তো তোরা খালি জাস্ট যেটা করবি এটার জন্য, ওই চার্টের মধ্যে যে ইয়াগুলা লেখা আছে, আকার আকৃতি বন্ধন কোণগুলো একটু পড়ে নিবি। আর ওই দুইটা বইয়ের দুইটা তথ্য যদি কখনো এরকম, আমি চেষ্টা করছি সবগুলো একসাথে করে দেওয়ার, একটু পাইলে আপসেট হয়ে যাবি না। এরকম দুই একটা ইয়া আছে, মানে কিছু আছে যে ধর আপডেট কেউ ওয়ালাইকুম আসসালাম, কেউ হয়তো আপডেট তথ্যটা দিছে। হ্যাঁ ভাইয়া, ওকে। হ্যাঁ হ্যাঁ বল। আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, থ্যাঙ্কস কোশ্চেনটা করার জন্য, থ্যাঙ্কস। আচ্ছা, ওর কথা হচ্ছে যে জেননের মধ্যে তো 4f অরবিটাল ফাঁকা আছে, কিন্তু শঙ্কর অরবিটাল সংকরণ হওয়ার জন্য যে শর্তটা ছিল, প্রায় সমশক্তির অরবিটালগুলো মিক্স হইতে হবে, প্রায় সমশক্তি। সো 4f এর শক্তি অনেক বেশি, ওই 5s 5p 5d এর চেয়েও বেশি। ওকে, এই জন্য 4f এ যায় না। থ্যাংক ইউ। ওকে, এবার আসি। তাইলে আমাদের ওই চার্টের মধ্যে যে আকার আকৃতি বন্ধন কোণগুলো দেওয়া আছে ওগুলাই পড়বি। আর সাথে যদি তুই কোনো বইয়ে আরো এক্সট্রা কিছু পাস, তাহলে ওই চার্টের মধ্যে জাস্ট অ্যাড করে নিবি। আর এগুলা নিয়ে বেশি পেন নেওয়ার দরকার নাই, কমন কোশ্চেনগুলোই ঘুরে ফিরে বারবার আসবে, যে কেন এটা চেপে আসছে, ওই যে বললাম ডি অরবিটাল থাকতেছে, অথবা মুক্তজোর ইলেকট্রন আছে, অথবা তড়িৎ ঋণাত্মকতা, এগুলাই ঘুরে ফিরে। আর এই জেননগুলা নিয়ে আমি আরেকবার সামনে বলবো ইনশাল্লাহ। আচ্ছা, তো গেল অনুর আকৃতি ব্যাপারটা শেষ হইলো। তো তোরা এখন আরেকবার একটু জয়েন দে, আমরা সন্নিবেশ সমযোজী বন্ধনে চলে যাব। ওকে, আমাদের নতুন টপিক সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন বা শুধু সন্নিবেশ বন্ধন, যেটাই বলি না কেন। প্রথমে হচ্ছে এইটা এমন টাইপের বন্ধন যেটা একটা সমযোজী বন্ধনের মতো ইলেকট্রন শেয়ার হবে, বাট শেয়ার করা ইলেকট্রনটা যে কোনো একটা পরমাণু দিবে, অপর পরমাণুটা কিছুই দিবে না, বাট শেয়ার করবে। এরকম হইলে তখন সেটাকে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন বলবো। যেমন ধর আমরা NH4+, এটা ছোটবেলা থেকে এই আয়নটা দেখে আসতেছি। এই ক্ষেত্রে অ্যামোনিয়ার বাইরে তিনটা হাইড্রোজেন তো অলরেডি আছে, আর এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকে ওই অরবিটালটার মধ্যে। আর H+ এর যখন আমরা চিন্তা করি, H+ দেখতে কেমন, H+ এর হচ্ছে এটা যদি সেই এস অরবিটাল হয়, তার এই অরবিটালে কোনো ইলেকট্রন নাই। সো এ যখন এর কাছে আসবে, তখন এই নাইট্রোজেনের পক্ষে এই একজোড়া ইলেকট্রন তাকে পুরাপুরি দেওয়ার কোনো ইচ্ছা নাই তার। তো সেই ক্ষেত্রে আর এরও সম্ভব না যে সে কোনো ইলেকট্রন এখানে শেয়ার করবে, বা এরকম সম্ভব না। সেই ক্ষেত্রে এই হাইড্রোজেন এইখানকার ইলেকট্রনটা পুরাটাই দুইটা এর কাছ থেকে আসবে, বাট সে পুরাপুরি নিতে পারবে না, শেয়ার করবে, এবং শেয়ার করার মাধ্যমে সেইখানে যে আয়নটা গঠন করছে এটাকে আমরা NH4+ আকারে দেখাচ্ছি। ওকে, তো এখন এই ক্ষেত্রে এই বন্ধনটা ছিল একটা সন্নিবেশ বন্ধন। এই রকম যদি কখনো হয় যে কোনো একটা পরমাণু তার বাইরের শেলের অতিরিক্ত ইলেকট্রন জোড়, যেগুলা সে বন্ধন ইউজ করে নাই, এরকম জোড়াটা যদি অন্য কোনো পরমাণুকে সম্পূর্ণরূপে দান না করে তার সাথে শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে, তখন ওই বিশেষ প্রকারের বন্ধনটাকে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন বলি, এবং সেটাকে আমরা অ্যারো সাইন দিয়ে দেখাই। এবং এই অ্যারোটা সব সময় দাতা পরমাণু থেকে গ্রহিতা পরমাণুর দিকে দেই। যেমন ধর নাইট্রোজেন হাইড্রোজেনকে দিছে, এই এরকম। তো এখানে আমি জোড়াটা দেখায়ও দিতে পারি, না দেখাইলেও কোনো প্রবলেম নাই। আর কখনো কখনো এটাকে আমরা পুরাটা থার্ড ব্র্যাকেট দিয়ে তারপরে প্লাস আয়ন প্লাস চার্জটা বাইরে দিতে পারি, এভাবেও করতে পারি। সো এটা হচ্ছে আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন। তো সন্নিবেশ সমযোজী বন্ধনে একটা পরমাণু থাকবে যে দাতা পরমাণু, আরেকজন হচ্ছে গ্রহিতা পরমাণু। সো এই দাতা পরমাণুটাকে আমরা আরেকটা নাম কখনো লিগ্যান্ড বলি দাতা পরমাণুটাকে। এই দাতা পরমাণুগুলোর কিছু বৈশিষ্ট্য থাকবে, সেটা হচ্ছে তারা হইতে পারে তারা নিউট্রাল পরমাণু, দাতা পরমাণু নিউট্রাল পরমাণু হইতে পারে। যেমন ধর ওই যে একটু আগে এই যেমন আর্গন, আর্গনের বাইরে 4 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এরা নিউট্রাল হইতে পারে। এরা কোনো একটা আয়ন হইতে পারে, যেমন ধর আচ্ছা এরা অণু হইতে পারে, যেমন এই যে H2O বা এই যে অ্যামোনিয়ার ক্ষেত্রে। বা এরা কখনো আয়ন হইতে পারে, যেমন ধর সায়ানাইড মাইনাস, তো এখানেও নাইট্রোজেনের এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। তো সহজ কথায় এই দাতা পরমাণু, অণু বা আয়ন যেটাই বলি না কেন, এদের একাধিক বা এক জোড়া, মিনিমাম এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে।
আর ওই গ্রহিতা পরমাণুর জন্য শর্ত কি, গ্রহিতা পরমাণু নরমালি গ্রহিতা পরমাণু এরকম কোনো একটা কিছু হবে, সে হইতে পারে কোনো পজিটিভ আয়ন অথবা এমন কোনো নিউট্রাল পরমাণু যার বাইরে ফাঁকা ডি অরবিটাল বা ফাঁকা অরবিটাল আছে। ওকে, সো নরমালি ডি অরবিটাল গুলাই দেখায়। তার মানে গ্রহিতা পরমাণুর জন্য আবার কিছু বৈশিষ্ট্য, একটা হচ্ছে তার সে পজিটিভ চার্জ যুক্ত হইতে পারে, অথবা সে এরকম কোনো ইয়া হবে, পরমাণু হবে, যেমন ধর এই যে এইচ প্লাস হইতে পারতেছে, তারপরে ধর এরকম কপার 2+ বা Fe2+, যাদের বাইরে শেলে ফাঁকা ডি অরবিটাল আছে, আমরা একটু পরে দেখব। এগুলো হচ্ছে আমি গ্রহিতা লিখতেছি। তারপরে এরকম নিউট্রাল পরমাণু হইতে পারে, যেমন নিকেল। একই সাথে কোনো অণু হইতে পারে যাদের অষ্টক পূর্ণ হয় নাই, অষ্টক সংকোচন অবস্থায় আছে, যেমন ধর BF3, যাদের বাইরে অষ্টক পূর্ণ হয় নাই যৌগ গঠন করার পরেও এরকম। ওকে, যেমন এখানে বোরনের বাইরে 3টা বন্ধন, 3 জোড়া ইলেকট্রন, বোরনের অষ্টক পূর্ণ হয় না, এরকম হইলে তখন সেগুলোকে আমরা এরা গ্রহিতা পরমাণু হিসেবে কাজ করতে পারবে। আমি নোটের মধ্যে এই পয়েন্টগুলোকে উল্লেখ করে দিছি। হ্যাঁ ভাই বল। মানে নর্মালি যদি ইসের ক্ষেত্রে সাইডের সবসময় যে কেন্দ্রীয় পরমাণুর মধ্যেই থাকতে হবে, নট নেসেসারি। বাইরের পরমাণু সন্নিবেশ বন্ধনে অংশ নিতে পারে, যদি অবশ্য সন্নিবেশ বন্ধনটা স্টেবল নাও হইতে পারে, আমরা দেখবো সামনে গিয়ে। মানে এমন হইতে পারে সে সন্নিবেশ বন্ধন গঠন করলো, কিন্তু যে অণুটার সাথে গঠন করছে তার একটা পরমাণু আবার ওই পোরশনটার সাথে যুক্ত হয়ে আলাদা হয়ে বের হয়ে গেছে, এরকম কিছু একটা হইতে পারে, আমরা সামনে এগুলা দেখবো। হ্যাঁ ভাই বল। এখন সালফেটের মধ্যে, সালফেট আয়নের মধ্যে অলরেডি সন্নিবেশ বন্ধন আছে। আচ্ছা, ওকে, এবার আসি আমাদের সন্নিবেশ বন্ধন আর হ্যাঁ হ্যাঁ গোকুল কিছু বলতেছিলি বোধহয়, হ্যাঁ বল। মানে যাদের যাদের ইলেকট্রন মানে অষ্টক সম্প্রসারণ ঘটে গেছে নাকি, এটাই বলতে চাচ্ছিস? আচ্ছা, অষ্টক সম্প্রসারণ ঘটে গেলে তাদের আর নর্মালি তারা ইসের প্রতি মানে আর কি, যেহেতু তার বাইরে ছেলে এনাফ পরিমাণ মুক্ত জোড়া ইলেকট্রন চলে আসছে, তারা নর্মালি এই সন্নিবেশ বন্ধন গঠনের প্রতি কোনো আগ্রহ দেখায় না। যদি ফাঁকা ডি অরবিটাল তারপরেও থেকে যায়, তারপরে সেই আগ্রহটা দেখাইতে পারে। আচ্ছা, তাহলে এবার আসি। আচ্ছা, আরেকটা ব্যাপার, যে ধরো ফাঁকা ডি অরবিটাল আছে, কিন্তু চাইলেই হুটহাট আমি আচ্ছা মতো দাতা পরমাণু এখানে না বসাই দিতে পারবো না, পাশে তো স্পেস থাকতে হবে। সো স্পেস ব্যাপারটাও ইম্পর্টেন্ট। ওকে, আসবো সামনে, আস্তে আস্তে সব কথা বলবো। আচ্ছা, এবার আসি। তো এই সন্নিবেশ সমযোজী বন্ধন আর সমযোজী বন্ধনের মধ্যে কিছু তফাৎ আছে। একটা তো বলেই ফেললাম যে এই সমযোজী বন্ধনের মধ্যে দুইটাই শেয়ার করতো, যেমন এখানে নাইট্রোজেন হাইড্রোজেন দুইজনই একটা একটা করে শেয়ার করছে, এখানে নাইট্রোজেনই দুইটা দিছে বাট শেয়ার করছে। আর এই ক্ষেত্রে নর্মালি আমাদের সমযোজী বন্ধনটা নর্মালি পোলার বা অপোলার এরকম হইতো, মানে সে পোলারও হইতে পারে অপোলারও হইতে পারে, যদি সমানভাবে যেহেতু শেয়ার হওয়ার তার জন্য অপশন ছিল। কিন্তু নর্মালি সন্নিবেশ বন্ধন সব সময় পোলার হয়। আর নর্মালি এই দাতা পরমাণুটা, এই ধর আমরা যদি এরকম দেখাই, এই অ্যামোনিয়ার সাথে যদি এই যে BF3, এইটা সন্নিবেশ বন্ধন হয়, সো যে দাতা পরমাণুটা তার থেকে ইলেকট্রনটা ওইদিকে যাচ্ছে, তো এই অলওয়েজ কিছুটা পজিটিভ, আর যে নিচ্ছে সে অলওয়েজ কিছুটা নেগেটিভ চার্জ যুক্ত হয়। সো সন্নিবেশ বন্ধনটা সবসময় পোলার হয়, আর সমযোজী বন্ধন পোলার হইতে পারে অপোলারও হইতে পারে। আচ্ছা, এইটুক নিয়ে যে কথা বললাম, এখান থেকে সর্বোচ্চ এই কোশ্চেনটাই আসবে, সন্নিবেশ বন্ধন কাকে বলে, সন্নিবেশ বন্ধন বুঝায় লেখো, এরকম কিছু একটা বলবে, এর বেশি কিছু আসবে না। এইবার আসি জটিল যৌগ বা জটিল আয়ন, যেটা আমাদের ডি ব্লক মৌলের মধ্যে নর্মালি আমাদের স্কুল কলেজগুলোতে বা স্যাররা নর্মালি ডি ব্লক মৌলের মধ্যে এটা পড়ায় ফেলে, কিন্তু তখন এটা বুঝতে সমস্যা হয়। আমরা এখন অনেক কিছু জেনে গেছি, আমাদের এটা এখন বুঝতে আর কষ্ট হবে না। সেটা হচ্ছে জটিল আয়ন বা জটিল যৌগ। এই ভুলভাল লিখে ফেললে বলিস। আচ্ছা, যেমন এই যে একটু আগে অ্যামোনিয়া দেখায় আসছি, NH3, এটার সাথে আর বোর লাগলে বলিস,
আমি অনেকক্ষণ ধরে বকবক করতেছি। এটা একটা আয়ন যার মধ্যে সন্নিবেশ বন্ধন আছে, কিন্তু একটা আছে। এরকম হইলে তখন আমরা এটাকে নর্মাল আয়ন আকারেই বলি, বা ওই যে যৌগমূলক যেটা বলতাম এরকম করে বলি। বাট যদি এরকম হয় কোনো একটা আয়নের মধ্যে একাধিক সন্নিবেশ বন্ধন আছে, তখন আমরা সেটাকে জটিল আয়ন বলি। যেমন ধর আমরা 9-10 এরকম একটা দেখে আসছিলাম, টলেন বিকারকের মধ্যে AgNH3 2 প্লাস এরকম একটা ছিল। সো এইখানে যেটা হয়েছে, এই সিলভারটাকে দুইটা অ্যামোনিয়া, সিলভার আয়ন অ্যাকচুয়ালি, সিলভার আয়নটাকে দুইটা অ্যামোনিয়া এসে অ্যামোনিয়া নাইট্রোজেন এরকম মুক্তজোড় ইলেকট্রন তার সাথে শেয়ার করছে, মানে সন্নিবেশ বন্ধনে অংশ নিছে। সো এটা একটা জটিল আয়ন। এরকম একাধিক সন্নিবেশ বন্ধন যুক্ত যদি আয়ন পাই আমরা, তখন সেটাকে জটিল আয়ন বলবো, এবং ওই জটিল আয়ন দ্বারা গঠিত যৌগকে জটিল যৌগ বলবো। যদি এখন এই আয়নটার সাথে একটা ক্লোরাইড আয়ন এসে এই যে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড গঠন করে, তখন এটাকে একটা জটিল যৌগ বলবো। সো সংজ্ঞা আসে প্রায় জটিল আয়ন কি, জটিল যৌগ কি। এবার আসি আমরা এটা কেন গঠন হয়, কিভাবে গঠন হয়। আমরা একটা দুইটা দেখার পরে সবগুলা পারবো। সো আমি একটা দুইটা করাই দিব, তারপরে নোটের মধ্যে তোরা দেখবি, তারপরে অনেক কোশ্চেন থাকে, কোশ্চেন থাকলে আমার করবে, আমি সব কোশ্চেনই বলে ফেলার চেষ্টা করব। আচ্ছা, তো আসি আমরা কিভাবে জটিল আয়নটা গঠন হয়। তো আমরা প্রথমে কোনো রকম ঝামেলা নাই, ব্যতিক্রম নাই, ঝামেলা ছাড়া একটা আয়নকে চুজ করতেছি, FeCN6 4- এটা দেখব। আয়রন হেক্সাসায়ানেট, ওকে, আয়রন 2, এখানে আয়রনটা 2+ আকারে আছে। আমরা কিভাবে জারণ সংখ্যা বের করতে হয় এটা তো আগেই জানি। জারণ সংখ্যা বের করার নিয়ম ছিল যে মোট জারণ সংখ্যা আয়নের সমান হবে, মানে আয়রনেরটা যদি আমরা x ধরে নিই, 9-10 পরে আসছিলাম x, সায়ানাইড আয়নের প্রত্যেকটা জারণ সংখ্যা -1 করে, -1 × 6 ইকুয়ালস টু হবে এই যে মোট চার্জ -4, এটা যদি হিসাব করি x = +2 আসবে। তার মানে ওই 9-10 জারণ সংখ্যা বের করার কনসেপ্ট দিয়ে আমি বুঝে যাচ্ছি এখানে আয়রনটা +2 আকারে আছে, Fe2+ আকারে আছে। তো আমাদের সব সময় একটা জটিল যৌগের বা জটিল আয়নের পুরা সংকরণটা প্রসেসটা দেখানোর জন্য আমরা ফার্স্টে শুরু করব মেইন পরমাণুটা দিয়ে। প্রথমে আগে আয়রনের ইলেকট্রন বিন্যাস করি আমরা। সো আয়রনের ইলেকট্রন বিন্যাস আমি পুরাটা লিখবো না, ওই আর্গন পর্যন্ত, তারপরে হচ্ছে আর্গন পর্যন্ত হচ্ছে 18, তারপরে এই যে 20 4s 3d তো লিখবো, 3d 4s2, এটা হচ্ছে 20, আর এখানে 26, ওকে। এবং আমরা জানি এটার 4p ফাঁকা অবস্থায় আছে এখন। আর 4p কেন দেখাইলাম, কারণ সংকরণে কাছাকাছি শক্তির অরবিটাল অংশ নেয়, 4s এর সাথে 4pর শক্তি যথেষ্ট কাছাকাছি। এবার আমরা এইটাকে যেহেতু 2+ অবস্থায় আছে, এটাকে আগে 2+ অবস্থায় নিয়ে যাই, কারণ সে বিক্রিয়ায় যাওয়ার আগে 2+ অবস্থা হয়ে নিছে। সো সেটাকে দেখাচ্ছি, আর্গন 3d 4s0 হয়ে গেছে। আচ্ছা, কারটা থেকে সাউন্ড আসতেছে, মিউট করতো জাহিদ মনে হয়। 3d 6 আছে, 4s0 4p0, এরকম অবস্থায় আছে এখন। তাহলে এখন আমি এটাকে একটু বক্স আকারে দেখাই, এখানে ইলেকট্রনগুলো কিভাবে আছে। 3dর মধ্যে একটা বুঝলে বাকি সবগুলা বুঝবে। 3dর মধ্যে 5টা অরবিটাল থাকে, এই 5টার মধ্যে এরকম অবস্থা, আর 4s ফাঁকা, 4pও ফাঁকা অবস্থা। আচ্ছা, এখন আয়রনের বাইরে হচ্ছে ইলেকট্রন সংখ্যা এখন তার তো 26টা ইলেকট্রন ছিল, 2টা ছেড়ে দিছে, 24টা ইলেকট্রন। তার কাছাকাছি একটা নিষ্ক্রিয় গ্যাস যদি আমরা চিন্তা করি, সামনের তার নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে ক্রিপ্টন 36, ওকে। সো 24 আর 36, কয়টা আরো নতুন করে ইলেকট্রন লাগবে? 12টা, তাই তো? এই সবাই এটুকু বুঝতেছিস? কার্বন আয়রন যদি নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস তার বাইরে চায়, এখন Fe2+ এর বাইরে আছে 24টা ইলেকট্রন, কারণ সে 2টা ছেড়ে দিছে। তাহলে ও যদি নিষ্ক্রিয় গ্যাস, কাছাকাছি কোনো নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস চায়, তাহলে তার কাছে ক্রিপ্টন আছে সামনে, তার বাইরে ছেলে ইলেকট্রন হচ্ছে 36টা, মানে ক্রিপ্টনের মোট ইলেকট্রন সংখ্যা 36টা। বুঝছিস তো?
তাইলে তাইলে আয়রনে আরো 12টা লাগতেছে, আয়রনে আরো 12টা লাগতেছে, কিন্তু 12টা ইলেকট্রনকে সে যে জায়গা দিবে তার এখানে 12টা জায়গা নাই, মানে 12টা ইলেকট্রনকে জায়গা দেওয়ার মতো জায়গা নাই, কারণ ওই যে জোড়া জোড়া করে নিতে পারবে, সে একটা একটা করে নিতে পারবে না, এরকম একটা অবস্থা। তার মানে আমাকে 6টা অরবিটালকে ফাঁকা করতে হবে, বা 6টা অরবিটাল ফাঁকা হবে। সো এরকম কেউ যদি এসে তার এই ব্যবস্থাটা করে দিতে পারে, ক্রিয়েট করে দিতে পারে, যে এইখানে 6টা অরবিটালকে সে ফাঁকা করে দিয়ে 6 জোড়া ইলেকট্রন দিবে, তাহলে তখন সে সেই যৌগটা গঠন করতে আগ্রহী হবে, কারণ তাতে সে ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাসটা পাবে। এবং এই ব্যাপারটা এখানে ঘটবে। সিএন মাইনাস বা এইরকম আরো কিছু লিগ্যান্ড আছে যারা স্ট্রং লিগ্যান্ড, সিএন মাইনাস আছে। আচ্ছা, আমি এটাকে এসএল দিয়ে লিখলাম, বুঝাচ্ছি স্ট্রং লিগ্যান্ড, শক্তিশালী, এদের পাওয়ারটা কি আমি বলতেছি। সিএন মাইনাস আছে, এরকম অ্যামোনিয়া আছে, এদের সবারই কিন্তু এক জোড়া করে ইলেকট্রন আছে। অ্যামোনিয়া আছে, কার্বন মনোক্সাইড আছে, এরা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড। স্ট্রং লিগ্যান্ড কি করতে পারে, বা শক্তিশালী দাতা, এরা তো এক জোড়া ইলেকট্রন দিতে পারে, এবং এদের বিকর্ষণে এরা যখন আসে তখন এইখানকার ইলেকট্রনগুলা, এই যে যেগুলা সিঙ্গেল ইলেকট্রনগুলা আছে, এগুলা বিকর্ষণে চেপে আসে, আই মিন একসাথে হয়ে জোড়া গঠন করে ফেলতে পারে। আচ্ছা, তার আগে আমি আরেকটু কথা বলবো। তার আগে হচ্ছে যখন এই ইলেকট্রন এই সায়ানাইড এর সাথে যৌগ গঠন করার জন্য আসবে, তখন কি কাহিনী হবে, সায়ানাইডের বাইরেও কিন্তু অরবিটাল আছে, নাইট্রোজেনের বাইরে, কার্বনের বাইরে অরবিটালগুলো আছে, ওদের অরবিটালের সাথে এই অরবিটালগুলোর বিকর্ষণ হওয়া শুরু হবে, এবং বিকর্ষণ হয়ে এই অরবিটাল যেগুলা 5টা একসাথে হয়েছিল, একই শক্তি ছিল, এরা আর একই শক্তির থাকবে না, বিকর্ষণ হয়ে ভেঙে যাবে। ভেঙে কি অবস্থা হবে সেটা একটু দেখাচ্ছি। এখানে আমি লিখতেছি লিগ্যান্ডের, ওই লিগ্যান্ড যারা আসতেছে, বা সায়ানাইডের আগমনে, এটা লিখতেছি, হ্যাঁ, সায়ানাইডের আগমনে, সায়ানাইড যখন আসলো তখন এটা দেখতে কেমন হবে এটা একটু দেখাচ্ছি। তখন Fe2+ তার বাইরের শেলের অবস্থাটা এরকম হবে, এই 5টা অরবিটাল আর একই শক্তির থাকবে না, 3টা আর 2টায় ভেঙে যাবে। এখন এই 3টা 2টা ভেঙে যাওয়ার রিজনটাও আমি বলতেছি। আর বাকি ওগুলা যে এরকম আছে থাকলো, 3টা আর 2টায় ভেঙে যাওয়ার রিজন হচ্ছে, আমরা ডি অরবিটাল 5টা জানতাম, একটা ছিল DXY, DYZ, সরি আমি ভুলভাল লিখে ফেললে কিন্তু বলিস, DZX, তারপর হচ্ছে DX²Y², DZ²। এর মধ্যে এরা 3টা সেম ক্যাটাগরির, ওকে, সেম ক্যাটাগরির, এরা 2টা একটু ডিফারেন্ট ক্যাটাগরি, এবং এদের ইলেকট্রন বেশি জায়গা জুড়ে বিন্যস্ত, DZ² আর DX²Y², এই জন্য ওরা বেশি বিকর্ষিত হবে এবং ওদের শক্তিটা বেশি হবে। এই যে এই জন্য এই যে আমরা যাদেরকে আগে রাখি তাদের নিম্ন শক্তি, যাদেরকে পরে লিখি তাদের উচ্চ শক্তি। সো এই 2টা একটু বেশি বিকশিত হওয়ার কারণে এদের শক্তি এখন বেশি, আর এই 3টা তুলনামূলক কম বিকশিত হয়, এদের 3টা শক্তি কম হয়ে গেছে। এই 5টা ভেঙেই কিন্তু এই অবস্থা হয়েছে। সবাই এটুকু বুঝছিস? একটু ধৈর্য ধরে। তো এই 3টা যেগুলা, এই যে এই 3টার একটা নাম দেওয়া হয়েছে, সেটার নামটা দেওয়া হয়েছে T2G। হ্যাঁ, এই 3টার নাম হচ্ছে, আমি এখানে লিখলাম T2G, এভাবে বলা হয় এই 3টাকে। আর এইটাকে বলা হয় ইজি। এই অরবিটালগুলা একটা হচ্ছে উচ্চ শক্তির আর একটা হচ্ছে নিম্ন শক্তির। এই 5টা অরবিটাল এভাবে ভাগ হয়ে যায়। তো ভাগ হয়ে যাওয়ার পরে আমার হাতে কয়টা ইলেকট্রন ছিল, ডি অরবিটালে 6টা ইলেকট্রন। তো আমরা তো জানি আগে নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। সো এখন 6টা ইলেকট্রন যদি আমাকে গোছাইতে বলে, আমি কি করব, আগে এখানে একটা 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 করে দিব, তারপরে আবার এই অবস্থা করব। তাহলে এবার দেখ কি কাহিনীটা দাঁড়াইলো, এই সায়ানাইড আসার পরে ওর কাছে যখন আসছে তখন এই 5টা ডি অরবিটাল ভেঙে এই অবস্থা হয়ে গেছে, 3টা আর 2টায় ভাগ হয়ে গেছে। তার মধ্যে 3টা শক্তি নিম্ন, ওই 3টার মধ্যে আগে 6টা ইলেকট্রন গিয়ে বিন্যস্ত হয়েছে। এখন আয়রনের বাইরে কি অবস্থা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অরবিটাল ফাঁকা হয়ে গেছে, এবং আয়রন এটা চাচ্ছিল 6টা অরবিটাল ফাঁকা হোক, সেখানে সে 6 জোড়া ইলেকট্রন নিবে। সবাই এটুকু বুঝতে পারছিস?
আচ্ছা, যদি বুঝিস একটু ধৈর্য রাখ। সো এখন আবারও ব্যাপার স্যাপার ওভাবে ভিন্ন শক্তি নিয়ে তো সে ইয়াতে যাইতে পারবে না, বিক্রিয়ায় যাইতে পারবে না। তাকে কি করতে হবে? আগে সবগুলা একসাথে হয়ে সমশক্তি বানাইতে হবে, তার মানে তাকে সংকরণ ঘটাইতে হবে। তাইলে এই সবগুলো অরবিটাল একসাথে মিশবে। আচ্ছা, যা হয় হোক। কখন? এখন মাত্র যেটা বললাম। আচ্ছা, মাত্র যেটা বললাম, এখন তো এরা ভিন্ন শক্তিতে আছে, এইটার শক্তির সাথে এটার মিল নাই, এটার শক্তির সাথে এটার মিল নাই। এই অবস্থায় তো তারা বিক্রিয়ায় অংশ নিতে পারবে না। সো বিক্রিয়ায় অংশ নেওয়ার আগে সবগুলা সংকরণে যাইতে হবে, মিশে একই রকম শক্তি হইতে হবে। এ তো মনে আছে? আচ্ছা, তাহলে কোনটা টি টু জি? আচ্ছা, আমার কথা হচ্ছে যে নর্মালি ইসের ক্ষেত্রে মানে সমশক্তি, এইটার শক্তি অনেক বেশি কমে যায়। সো এইটার থ্যাঙ্কস কোশ্চেনটা করার জন্য, থ্যাঙ্কস। ডি অরবিটাল ভাঙার পর যে দুইটা ইয়া চলে আসছে, ভাগ হয়ে গেছে, এর সাথে এর ডিফারেন্সটা অনেক বেশি, এবং এর ডিফারেন্সটা ওদের তুলনায় কম, বাট এর তুলনায় একটা বেশি, এই জন্য এইটা সংকরণে আসবে না। থ্যাঙ্কস কোশ্চেনটার জন্য, থ্যাঙ্কস। নাহলে আমার মিস হয়ে যাইতো এই পয়েন্ট। এই সবাই একটু বুঝছিস? কোশ্চেনটা এখানে তোদের আসতে পারে যে ভাই ওই যে মুক্তজোর হিসেবে তো ওরা থেকে যেতে পারতো, এটাই বোধহয় তোর মাথায় আসছে শিয়াব, নাকি? কিন্তু হ্যাঁ, অন্য সময় থাকে, এবার আর থাকতেছে না, কারণ বারবার আমি চিৎকার চেঁচামেচি করে আসতেছি সমশক্তি নিয়ে। এদের সাথে এই শক্তির যথেষ্ট গ্যাপ। সো এই সমশক্তির এরা এরা সবগুলা মিশবে। আচ্ছা, এবার এইবার দেখতে কিরকম হবে, তার মানে এরা সবাই সমশক্তির হবে। তাহলে আমি এইবার এইখানে আঁকতেছি, একটু ধৈর্য রাখ। এবার সংকরিত অবস্থায়, সংকরিত Fe2+। তো সংকরিত Fe2+ এর কি অবস্থা? এই তিনটা আছে, থাকুক। ওই তিনটা অবশ্য না দেখাইলেও চলবে, আমরা সবসময় লাস্টের অরবিটাল গুলাই দেখাই। আর এরা যারা সংকরণে চলে গেছে, এদেরকে আমরা একই শক্তির এভাবে দেখাচ্ছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা অরবিটালকে আমি একসাথে লিখছি। এরা সবাই সংকরণে চলে গেছিল, এরা সবাই সংকর অরবিটাল। এখন কোন সংকরণে গেছে এরা? এরা গেছে হচ্ছে দুইটা ডি, এরা দুইটা ডি অরবিটাল, একটা এস, তিনটা পি। তার মানে এই সংকরণটার নাম হচ্ছে D2sp3, সংকর অরবিটাল। আমি এটা লিখলাম, হ্যাঁ। তার মানে ওই যে ছয়টা অরবিটাল যাদের শক্তি আলাদা ছিল, এখন তারা সমশক্তির হয়ে গেছে, একসাথে লেখার মানে এটা। ওকে, তো এখন কি হবে? এখন এই অবস্থায় যখন এটা থাকবে, এখন আমি এটার মধ্যে এক জোড়া করে সায়ানাইড এসে এক জোড়া করে ইলেকট্রন দিবে। সো এইখানে ছয়টা সায়ানাইড চলে আসবে, সায়ানাইড আয়ন। এই এই হচ্ছে আমাদের FeCN6 এর গঠন। অনেক বিরক্ত করে ফেলতেছি বোধহয় তোদের, একটু ওয়েট কর। আচ্ছা, হ্যাঁ বল ভাইয়া। নাইট্রোজেন দিবে, নাইট্রোজেন দিবে, নাইট্রোজেন দিবে। হ্যাঁ, নাইট্রোজেন থেকে ইয়া করিস। ওকে, তো সায়ানাইডের সায়ানাইডের মধ্যে সায়ানাইডের মতো অবস্থা আছে, সেটা নিয়ে তোর চিন্তা ভাবনা করা লাগবে না। মানে সায়ানাইডের গঠন যেরকম ছিল সে ওইটা থেকে আসছে। সায়ানাইড আয়নটা ধরে যে HCN থেকে আসছে, সেইখানে আগে বিক্রিয়া করছিল, ওখান থেকে আসছে। তা আমাদের ওগুলা নিয়ে চিন্তা করা লাগবে না, আমরা খালি চিন্তা করব যে এই কেন্দ্রীয় পরমাণু সংকরণটা কিরকম হয়। এখন তার মানে যদি আমরা এই আয়নটাকে একে দেখাই, এরকম একটা অবস্থা, Fe2+ থাকবে কেন্দ্রে, আর এই যে ছয়টা CN- এরকম অ্যারো দিয়ে ছয়টা দিয়ে দিব। ওকে, এরকম অবস্থা। তাহলে এখন আমরা এটার ওই যে মোট চার্জ, আচ্ছা সরি, উপরে CN- লেখা হয় নাই আর, CN-। এখন যদি আমি মোট চার্জ এটা লিখতে চাই, ছয়টা মাইনাস আছে, একটা প্লাস আছে, এই জন্য বাইরে ওই যে 4-, থার্ড ব্র্যাকেটের বাইরে, এই জন্য 4-। তো এইটা আমরা একটা দেখাইলাম, সেটা হচ্ছে ইসের FeCN6।
FeCN6 এর জন্য এই কাহিনীটা ঘটছে। এখন এই যে আমি এটার মধ্যে যে ক্রিপ্টনের ব্যাখ্যা দিলাম, যে ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস সে অর্জন করতে চাইছে, এই জন্য সে এটা করছে, কিন্তু অলওয়েজ এটা নাও হইতে পারে, কারণ সে তার বাইরে জোড়া পূর্ণ করতে চাইলেও সেটা করতে পারে। হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ, না এটা ওরকম D2sp3 হইলে সেটা ঠিক একদম sp3d2 এর বন্ধন কোণের সমান হবে না এরকম, তবে আর এগুলার আলাদা করে বন্ধন কোণ তোদের জানা দরকার নাই, এই জন্য লিখে দিইনি। এগুলা সর্বোচ্চ আকৃতি কেমন এরকম জিজ্ঞেস করতে পারে, আকৃতিগুলো একটু দেখে নিতে পারিস, কারণ এতগুলা বন্ধন কোণ মুখস্থ করে মনে রাখতে পারবি না। আচ্ছা এবার আসি আমাদের আর ধৈর্য আছে তাইলে আর দুই একটা দেখাবো, আর যদি ধৈর্য না থাকে আরেক ব্যবস্থা। আচ্ছা দেখাই, ওকে। তোদের তো কিছু লিখতে হচ্ছে না, তোরা খালি দেখ আমি লিখে যাচ্ছি, জাস্ট একই জিনিস ঝুলাই রাখতে চাচ্ছি না। ধর এরকম সব সময় যে ইয়া হবে, ওই যে অরবিটাল ফাঁকা থাকলেই সবগুলা সে ফিল আপ করবে এরকম নাও হইতে পারে। যেমন আমি আরেকটা দেখাচ্ছি, এরকম ধর নিকেল, নিকেল এইটার সাথে হচ্ছে NiCN4 2-, তো এইটার সাথে আমরা যদি নিকেলের, আমি একদম এখন সরাসরি চলে যাচ্ছি, নিকেলের যদি 2+ এর ইলেকট্রন বিন্যাস করি 28 এটা লাস্টে এরকম থাকবে 3d8 থাকে আর কি। আমি ওটা একটু লিখতেছি, 3d8 মানে হচ্ছে 5টা অরবিটাল d, এটা হচ্ছে 3d, তারপর 4s, তারপর 4p। তো এখন 8টা ইলেকট্রন, তার মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এই অবস্থা। তো এখন যদি ওই যে লিগ্যান্ড আসে তো আবারও এরকম হবে, 3টা আর 2টায় ভাগ হবে, তার মানে ফার্স্টে এরকম অবস্থা হবে। আমি এখানেই দেখাই, এটা ভাগ হয়ে 3টা আর 2টা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এটা ভাগ হয়ে 3টা আর 2টা হয়ে যাবে, 3টা আর 2টা হয়ে গেলে ওই যে 2টা ইলেকট্রন ছিল, ওই 2টা ইলেকট্রন নর্মালি যদি আমি 8টা ইলেকট্রনকে গোছাই এরকমই থাকার কথা, কিন্তু কারণ এদের সমশক্তি। কিন্তু এই যে বলছি স্ট্রং লিগ্যান্ড, এই হ্যাঁ 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 বল, স্ট্রং লিগ্যান্ড কি ব্যাপারটা পারে এটা বলতেছে। হ্যাঁ স্ট্রং লিগ্যান্ড কি করতে পারে, স্ট্রং লিগ্যান্ড যেটা করতে পারে ওদের বিকর্ষণে, এইখানে এই 2টা ইলেকট্রন দূরে দূরে ছিল কেন, এরকম অবস্থায় ছিল কেন, এই যে কারণ একটা আরেকটাকে বিকর্ষণ করতো একই স্পিনে থাকলে, এই জন্যই তো ওইদিকে চলে গেছিল, আমরা হুন্ডের নীতি পড়ানোর সময় বলে আসছিলাম। কিন্তু এইটার CN- যখন এদিকে আসবে তার অরবিটালের বিকর্ষণ এদের নিজেদের মধ্যকার বিকর্ষণের চেয়ে বেশি হবে, এই কারণে তখন এই ইলেকট্রনটা এখানে না থেকে এইখানেই জোর করে ফেলবে এটাকে ফাঁকা রেখে। তার মানে আমরা স্ট্রং লিগ্যান্ড তাদেরকে বলতেছি যারা এই জিনিসটা করতে পারে, যারা এই অরবিটালকে ভেঙে ফেলতে পারে শক্তির পার্থক্যে, এবং একই সাথে শুধু ভাঙলেই হবে না, যদি কোনো সিঙ্গেল ইলেকট্রন থেকে থাকে সেগুলাকে একসাথে জোড়া গঠন করায় ফেলতে পারে, তারা এগুলা পারে। আরো কিছু আছে আমি সবগুলা লিখি নাই, তবে এগুলাই কমন, পরীক্ষায় আসলে ওগুলাই আসবে। হ্যাঁ ভাইয়া বুঝি নাই। হ্যাঁ সায়ানাইডের ক্ষেত্রে এই ব্যাপারটার দরকার পড়ে নাই, কারণ আগের থেকেই ওই কাহিনী হয়ে গেছিল, কারণ ওই যে নিচের 3টায় জোড়া সায়ানাইড। আচ্ছা ওর কথা হচ্ছে একটু আগেও তো সায়ানাইড ছিল, তখন হয় নাই কেন, তখন এখানে কোনো ইলেকট্রনই ছিল না, মনে পড়ে এফিস এইখানে তখন আর ছিল না, থাকলে ওটা হইতো। আচ্ছা তার মানে এবারে যেগুলো ফাঁকা হয়ে গেছে, আমি একটু আগে বলে আসছি যে ফাঁকা থাকলেই যে ও জোর গঠন করবে এরকম কোনো কথা নাই, মানে সবগুলাতেই তার জোড়া রাখতে হবে এরকম কোনো কথা নাই। কথা হচ্ছে একটা পরমাণুর চারপাশে কতটুকু স্পেস আছে, সেই স্পেসে সে কত জোড়া স্থান দিতে পারবে, মানে এই স্পেস বলতে বুঝাচ্ছি আমি 3 ডাইমেনশনাল জায়গা, আমি নট এটা বুঝাচ্ছি না যে অরবিটাল, অরবিটাল তার ফাঁকা আছে, কিন্তু তার ওই যে সাইডে সায়ানাইড গুলো এসে যে একটা স্পেস নিবে, আয়রনের পাশে যেভাবে 6টা বসতে পারছে, নিকেলের পাশে ওরকম 6টা বসতে পারে না, 4টা বসার মতো স্পেস পায়, এই জন্য সে 4টাকে নিচ্ছে। এইগুলাকে আমরা বলি সন্নিবেশ সংখ্যা।
তার মানে আমি চাইলেই অরবিটাল ফাঁকা থাকলে ওখানে বসাইতে পারবো না। ধর এরকম একটা অবস্থা হইলো যে এইটা একটা পরমাণু, তার চারপাশে এরকম নির্দিষ্ট জায়গা আছে, ধর আমি এখানে এক এক সাইজের ধরলাম যে এখানে দুইটা তিনটা, এই সাইডে তিনটা রাখা যায়। এখন এরপরে এর অরবিটাল ফাঁকা থাকলে এখানে আরেকজন এসে কোথা দিয়ে প্রবেশ করবে, ইলেকট্রন কোথা দিয়ে দিবে, সো ওই স্পেসটা থাকা লাগবে। সো নিকেলের এরকম সন্নিবেশ সংখ্যা 4, মানে সে 4টাকে একসাথে স্থান দিতে পারে। সো এইখানে 4টা সায়ানাইড মাইনাস আসবে, তো 4টা আসার জন্য 4টা অরবিটাল লাগবে। সো এই 4টা অরবিটাল হচ্ছে এই 4টা। তাহলে নাম কি হবে এবার? নাম হবে ডি একটা, এস একটা, পি দুইটা, DsP2 নাম হবে। ওকে, সো DsP2 সংকরণ হওয়ার পরে কি অবস্থা দাঁড়াবে? 4টার শক্তি সেম হয়ে যাবে। সো আমি এটাকে এভাবে লিখি, এই 3D। এগুলো অবশ্য তোদের পরীক্ষায় না দেখাইলেও চলবে, তোরা বইয়ের মধ্যে দেখবি এক লাইনেই সব করে দেওয়া, ওভাবেও তোরা করতে পারিস। এইটা থেকে গেল, আর এই যে এই 4টা যারা একই শক্তির হয়ে গেছে সেই 4টাকে আমি একসাথে লিখলাম। আচ্ছা আচ্ছা, অনেকের আবার এখন কোশ্চেন হচ্ছে sp3 হইলে ভালো হইতো। sp3 হইলে যদি sp3 হয়, এখন এইটা ব্যাপার আছে, ধর আমাদের ওই ইসের শেপ গুলাও জরুরি। sp3 হইলে আমরা জানি চতুস্থলকীয়, কিন্তু নিকেল সায়ানাইড এই CN4 মাইনাসের সাথে চতুস্থলকীয় শেপে থাকে না, এই জন্য sp3 হয় না। সো DsP2 এর গঠনটা চতুস্থলকীয় না, সমতলীয় বর্গাকার হয় আর কি। আচ্ছা, তো এবার আসি। সো এই ক্ষেত্রে যে সংকরণটা দাঁড়াবে, সংকরণটা হচ্ছে আই মিন নতুন ইলেকট্রনগুলো আসবে যে এইখানে এক জোড়া এক জোড়া করে, এই এক জোড়া আসবে সায়ানাইড থেকে, এই 4 জোড়া সায়ানাইড থেকে আসবে। সো এইভাবে নিকেল 4টা সায়ানাইড আয়নের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে। সো সেটাকে যদি দেখাই, চতুস্থলকীয় ভাবে থাকবে না, এই যে 4টা এরকম সমতলীয় বর্গাকার আকারে থাকবে। থ্যাঙ্কস, ওই কোশ্চেনটাও করার জন্য থ্যাঙ্কস। ওইটা অবশ্য সামনে চলে আসতো, আমরা এরকম একটা দেখব যে sp3 হওয়া সম্ভব ছিল কিন্তু হয় নাই। ওকে, আচ্ছা, আর ব্যাপারটা কিন্তু এরকম না যে আমরা চাচ্ছি তাই এরকম হচ্ছে, ব্যাপারটা এরকম সৃষ্টিকর্তাও ভাবে বানাচ্ছে, আমরা সেটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি যে কেন এভাবেই রাখা দরকার পড়লো। সো ব্যাপারটা এরকম। আচ্ছা, আমাদের ভালো লাগা কোথায় ভাইয়া? সেটা তো ইলেকট্রন নাই, সো নর্মাল। আচ্ছা, ওর কোশ্চেন হচ্ছে পি এর আরেকটা অরবিটাল কি হয়। নর্মালি তো প্রত্যেকটা ইসেই পরমাণুতেই বললে আসছি যে অসীম সংখ্যক স্তর রয়ে গেছে, তারা ফাঁকা অবস্থায় রয়ে গেছে, তারা কোনো কাজ ইউজ হচ্ছে না। সো ওরকম ফাঁকা থাকবে, পরে এনার্জি দিলে আবার ওখানে যাইতে পারে, এরকম অবস্থা। ওকে, তো আমার এখন বাকি কাজ হচ্ছে, তোরা আমি এখানে আরো কিছু আমার নোটের মধ্যে আরো কয়েকটা অণুর এরকম গঠন দিয়ে রাখছি। আচ্ছা, সবগুলাই তো স্ট্রং দেখাইলাম, দুর্বলের জন্য একটা দেখাই। একটা ফোন আসতেছে বারবার, আমি আচ্ছা একটু পরেই, দুর্বলের জন্য একটা দেখে আমি শেষ করতেছি। এই যে বলবে যে উদ্দীপকের পরমাণুটা যে জটিল আয়ন গঠন করে বা এই জটিল আয়নটা এইটার গঠন বর্ণনা করো, এরকম বলবে। আচ্ছা, উইক লিগ্যান্ডের জন্য বলতেছি, ধর উইক লিগ্যান্ড এরকম একটা আছে, ধর H2O, এরা উইক লিগ্যান্ড। তারপর ক্লোরাইড আয়ন, এরা উইক লিগ্যান্ড। সো আমি এই নিকেলের সাথেই পানির জন্য একটা দেখাচ্ছি, বা আমি চাইলে ইসের জন্য দেখাইতে পারতাম। ওকে, এটা তো দেখাইলাম, পানিরটা দিয়ে দেখ। সো নিকেল এই পানির সাথে H2O6 এটা গঠন করে। এখন আবার তোরা চিৎকার করে উঠতে পারিস যে একটু আগে আপনি বলছেন নিকেল 4টা জায়গা দিতে পারে, 4টা জায়গা দিতে পারে সায়ানাইডকে, পানি হইলে 6 অণু জায়গা দিতে পারে। ওকে, সো এক এক অণুর জন্য সন্নিবেশ সংখ্যা ভিন্ন ভিন্ন হবে এক এক লিগ্যান্ডের জন্য। সো আবারও আগের ব্যাপারটাই চলে আসি যে এইখানে নিকেল 2+, তার বাইরের এই অবস্থা। ওই 8টা ইলেকট্রন এভাবে ছিল, আর 4s 4p ফাঁকা ছিল।
এখন আমাদের ওই যে এতক্ষণ আমরা ইয়া দেখাই নাই 4D, সেটাকে দেখানোর দরকার পড়ে নাই। তো এরা যেহেতু উইক লিগ্যান্ড কি করবে, ওই যে ইয়া করতে পারে, এটাকে ভেঙে ফেলতে পারবে, বাট এদেরকে জোড়া গঠন করা তার পক্ষে সম্ভব হবে না। সেই জোড়া গঠন করা সম্ভব হবে না। সো আমি যখন এখানে ওই পানি আসবে, পানির অণু আসবে, এরা ভাঙবে, বাট এই যে এই দুইটা যে জোড়া গঠন করে, সেই জোড়া গঠন করা আর সম্ভব হবে না। তার মানে এবার 4s, এই 6টাকে যদি জায়গা দিতে হয় 4s 4p এরকম 4d যেগুলো ফাঁকা আছে আর কি। সো 4d এর দুইটা আমি দেখাচ্ছি। আচ্ছা 4d এরটাকে আমি নিচে নিয়ে আসি। এটা হচ্ছে 4d। তো এইবার যখন সংকরণে যাবে, তো আমার 6টা অরবিটাল লাগতেছে ওর এই 6টাকে স্থান দেওয়ার জন্য, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে এইবার হবে sp3 আর এখান থেকে d2, এই পুরাটা মিলে সংকরণে আসবে। সো এইটা কোন কেসে হবে? যদি উইক লিগ্যান্ড হয়, উইক লিগ্যান্ড তখন এই জোড়া গঠন ব্যাপারটা ঘটাইতে পারে না, যেটা একটু আগে সায়ানাইড পারছে। সে ঠিকই ইয়া করে দিতে পারে, বিকর্ষণে আলাদা হয়ে যায়, বাট ইলেকট্রন দুইটাকে জোড়া গঠন করতে পারে না, এতটা বিকর্ষণ আর ক্রিয়েট করতে পারে না। সো এখানে যে সংকরণটা হবে সেটার নাম হবে হচ্ছে sp3d2। সো এইটা হবে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এইটার মধ্যে sp3d2 সংকরণ হবে এবং এক জোড়া করে ইলেকট্রন, পানি এখানে ওই এক জোড়া করে ইলেকট্রন দিবে। সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদের, যে কোন লিগ্যান্ড আসতেছে। আর ওইটা মনে রাখলেই হবে লিগ্যান্ডগুলো কি, যে সেটা কি স্ট্রং না উইক। স্ট্রং হইলে আমরা ওই জোড়া গঠন করে তারপরে ফাঁকা অরবিটালগুলো নিয়ে আমাদের উদ্দীপকে যে কয়টা আয়ন এনে বসানো দরকার সেই কয়টা বসাবো। আর যদি স্ট্রং না হয়, উইক লিগ্যান্ড হয়, তাহলে যেভাবে সিঙ্গেল আছে ওভাবে থেকে যাবে, তারপর আমরা বাকি অরবিটালগুলোকে নিয়ে যে কয়টা দরকার সেই কয়টা করব। এখন একটা ব্যতিক্রম আছে, সেটা আমি আজকে আর দেখাচ্ছি না, বাকিগুলা তোরা নিজেরা একটু বাসায় দেখবি, আমি নোটের মধ্যে যেগুলো দিছি। কপারের জন্য ব্যতিক্রম আছে, ওটা নেক্সট দিন বলবো, মানে নেক্সট ক্লাসে। এবং নেক্সট ক্লাসে আমরা অন্য টপিকে চলে যাবো ইনশাল্লাহ। আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবি। তো ভালো থাকিস সেই পর্যন্ত। হ্যাঁ ভাই বল তোরা। আচ্ছা ওই যে আবারও আমার ওই একই কথা, টেস্ট পেপারের মধ্যে বা গাইডের মধ্যে এগুলা কোশ্চেন পাবি, তুই যে কোনো একটা সিলেক্ট করবি যে এই কোশ্চেনের অ্যান্সারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে, ওখান থেকেও তুই কাট ছাট করতে পারবি, কোনো সমস্যা নাই। এবং কারণ তুই পরীক্ষার হলে কখন কি সময় পাবি সেটা তো পরীক্ষার হলে যেয়ে বুঝতে পারবি, কিন্তু তুই একটা অ্যান্সার তুই মুখস্থ করবি, সবসময় ওটাই পড়বি, এবং তারপর থেকে তুই সেটা থেকে আরো কাটছাট করতে পারিস। যেমন আমি এখানে ফার্স্টের একদম প্রথমটা যেটা দেখাইলাম, ভেঙে 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 দেখাইছি, আর বইয়ে দেখবি যে একদম এই লাইনেই এরকম দিয়ে একসাথে সব করা, বা ওরা ওই একসাথে 6টা অরবিটালকে দেখায় নাই। সো তুই পরীক্ষার হলে কিরকম টাইম পাচ্ছিস তার উপরে লিখবি, কিন্তু সব সময় যেন তোর বেসিক কথাগুলা থাকে। সো যদি তুই তোর মতো একটা অ্যান্সার ঠিক করে রাখবি, ওটাই যে পরীক্ষার হলে পুরোটা লিখতে পারবি তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু তুই সেটাকে শর্ট করে নিতে পারবি। আচ্ছা দাঁড়া, একটা ফোন আসতেছে, তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।